প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, সরকার বিভিন্ন সোর্স থেকে নতুন নতুন ট্যাক্স আদায়ের চেষ্টা করছে। আমরা জানি যে সম্প্রতি বাজেট দিয়েছে এবং এনবিআরের জন্য 6,04,000 কোটি টাকার একটা টার্গেট দেওয়া হয়েছে এই অর্থ বছরে, যেটা অলমোস্ট 50% হাইক আগের বছরের থেকে। তো এই টাকা, অতিরিক্ত টাকা আসলে কোথা থেকে আসবে? তো সম্প্রতি টিভিএস জানতে পেরেছে যে প্রথমে তো হচ্ছে যে ভ্যাট থেকে একটা অ্যাডিশনাল ইনকামের টার্গেট করেছে, এবং আজকে যে রিপোর্টটি টিভিএস পাবলিশ করেছে সেখানে আছে যে উৎসে কর থেকে 52,000 কোটি টাকার মতো অতিরিক্ত আদায় করার যে লক্ষ্যমাত্রা তারা নিয়েছে। সম্প্রতি এনবিআর প্রধানমন্ত্রীর যে ফাইন্যান্স অ্যাডভাইজার আছে তার সঙ্গে মিটিংয়ে এই প্রেজেন্টেশন তারা দিয়েছে যে তারা কীভাবে এই অতিরিক্ত টাকাটা আসলে উৎসে কর হিসেবে আদায় করবে। তো এটাই আজকে টিভিএসের লিড রিপোর্ট ছিল। দর্শক, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। রিয়াদ আছেন আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে 52,000 কোটি টাকা উৎসে কর এডিশনাল আদায় করার যে লক্ষ্যমাত্রা, এটা আসলে আপনার কীভাবে করবে, কোথা থেকে করবে, এই যে সোর্সগুলো কী কী? ধন্যবাদ সাজ্জাদ ভাই। আমাদের কিন্তু সরকার যে ট্যাক্স আদায় করে এর বেশিরভাগই সোর্স থেকে আদায় হয়। কত পার্সেন্ট? এইটা 70% সোর্স ট্যাক্স। আর আপনি যদি মানে টোটাল ট্যাক্সের 70% সোর্স ট্যাক্স, আবার আপনি যদি এআইটি ধরেন, মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ধরেন, সেটি যদি যোগ করা হয় তাহলে এটা কিন্তু 80% উপরে এইভাবে আসে সোর্স ট্যাক্স। এটা তো ইনকাম ট্যাক্সের বলছেন? হ্যাঁ, আমি শুধু ইনকাম ট্যাক্সের অংশ বলছি এটা। তো বেশিরভাগ ধরুন এখন এটি হলো সরকারের বিভিন্ন ধরনের যে কার্যক্রম, অনেক সরকারি কাজের বিল বা এখান থেকে যে ট্যাক্স হয় সেটি কিন্তু সোর্সে আদায় করা হয়। যে কোনো ধরনের সাপ্লাই, সেটা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান যারাই আছে, সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেইটে সোর্স ট্যাক্স আছে। তারপরে এই বছর আবার নতুন করে ব্যবসায়ীদের ব্যবসা পর্যায়ে 0.02% একটা ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, অর্থাৎ 1002 টাকা। যেটা জানেন, মানে এটা কি টার্নওভারের উপরে ডিলাররা যখন খুচরা ব্যবসায়ীকে দিবে এটি কিন্তু নতুন এসেছে। তো এইভাবে আরও ধরুন ব্যাংক যখন বিভিন্ন ধরনের এই ট্যাক্স, যেমন আমরা যারা চাকরিজীবী আছেন, চাকরিজীবীদের কিন্তু বেতনে পরিশোধের সময় কিন্তু অনেক চাকরিজীবীর ওই ট্যাক্সের টাকাটা ব্যাংকেই কেটে রেখে দেয়। তো এইরকম বিভিন্ন ধরনের ট্যাক্স, এটি কিন্তু বাংলাদেশ না, এটা সারা পৃথিবীতেই সোর্স ট্যাক্সের বিষয়টা আছে। বাংলাদেশে যেহেতু ট্যাক্স কমপ্লায়েন্সের বিষয়টা একটু কম, ফলে সরকার চেষ্টা করে সোর্সে বেশি কেটে রাখার জন্য, শুরুতেই কেটে রাখার জন্য। ট্যাক্স পেয়ার বছর শেষে হিসাব করে হয়তো সঠিক ট্যাক্স নাও দিতে পারে, যার কারণে সরকার মনে করে যে যতটুকু আমি আগেই রেখে দিতে পারি, এরপর হিসাব নিকাশ করে পরে যদি জানা হয়। বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কেউ 1% ট্যাক্স দিচ্ছে তার টার্নওভারের উপরে, কেউ 2% দিচ্ছে, 3% এরকম কিন্তু আছে। তামাক কোম্পানিগুলো অথবা অন্যান্য যেসব কোম্পানি, সব ধরনের কোম্পানি তার সাপ্লাই বা সেলসের উপরে এক ধরনের ট্যাক্স, তাই এটি আসলে সোর্স ট্যাক্স। তো এই যে 52,000 কোটি টাকা যদি অতিরিক্ত আদায় করার টার্গেট করে এই অর্থ বছরে, তো সেটা আপনার বর্তমানে যে আপনার ইনকাম ট্যাক্স, তো সেটার আসলে এটা কত পার্সেন্ট? হ্যাঁ, ওই যে আমরা যেটা বললাম যে 52,000 কোটি টাকা হচ্ছে এডিশনাল। আগের বছর 1,02,000 কোটি টাকা আমার যতদূর মনে পড়ে আমাদের স্টোরিতে আছে। হ্যাঁ, 1,02,000 কোটি টাকা গত 25-26 অর্থ বছরে সোর্স ট্যাক্স থেকে আদায় হয়েছে। এবছর সরকার টার্গেট করছে এটি 1,54,000 কোটি টাকা আদায় করা। তো এই যে নতুন নতুন সোর্স কি কি? এডিশনাল 52,000 কোটি টাকা, তার মানে 50% হাইক। হ্যাঁ, এই যে সরকার, আপনি খেয়াল করবেন কিছু ক্ষেত্রে কিন্তু সোর্স ট্যাক্সের রেটে ছাড় দিয়েছে এবারের বাজেটে। রাইট। শুধু যেটা দেখা যাচ্ছে যে ইম্পোজ করা হয়েছে ওই যেটা বললাম খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের উপরে, এখান থেকে ধারণা করা হচ্ছে 2,000 কোটি টাকা বান্নর মধ্যে 2,000 কোটি মাত্র। এর বাইরে যে ধরুন বিপুল অঙ্কের যে ট্যাক্স এডিশনাল আদায় করবে, একদম সহজ ভাষায় যদি আমরা বুঝতে যাই, হ্যাঁ, এটি হলো ট্যাক্স হচ্ছে কি, যিনি আয় করবেন তার
ট্যাক্স আসলে। তো এটি মানে কাগজে কলমে যদি আমরা বুঝি এটাই তাহলে নিয়ম, বিষয়টা হ্যাঁ। এরকম। এটাই হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে যেটা আসলে হয়, এই সোর্স ট্যাক্স বলি অথবা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা নেয়, এটি আসলে কোনো না কোনোভাবে ব্যবসায়ের উপরে আসে। আর ব্যবসায়ের উপরে আসা মানে কিন্তু কনজিউমারের উপরে চলে যাওয়া। তো ধরুন ব্যবসায়ের যখন খরচের উপরে এটি চলে আসে, আপনি ধরে নেন একটা সহজ ভাষায় এই 52,000 কোটি টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আসবে একটা বড় অংশ। একটা হচ্ছে সরকারি কর্মকাণ্ডের যে কার্যক্রম হবে, এডিপি বাস্তবায়ন হবে, আরও নানান কার্যক্রম, সেখান থেকে কিছু টাকা আসবে, কিন্তু মেজর অংশটা আসবে ব্যবসায়িক কার্যক্রম থেকে। তাহলে ব্যবসায়ী তো ওনার প্রফিট থেকে হয়তো দেওয়ার কথা, সরকারের হিসাব হলো এটা। কিন্তু ব্যবসায়ী যেটা করে আমাদের দেশে প্র্যাকটিস, সেটি হচ্ছে উনি ওনার প্রফিটটাকে উনি আসলে বা ওনার আয় যেটা সেটাকে উনি ঠিক রাখতে চান। উনি যেটা করবেন সেটা হলো এইটাকে উনি আসলে কনজিউমারের উপরে চাপিয়ে ওনার দেওয়ার চেষ্টা প্রোডাক্টের করেন। প্রাইসের উপরে দিবেন, আলটিমেটলি সার্ভিস যা আছে কনজিউমার, হ্যাঁ, এইটি প্রাইস বাড়বে। তাহলে আলটিমেট হিটটা ওই ঘুরে ফিরে বাংলাদেশের বাস্তবতা হলো এটা কনজিউমারের উপরে চলে যায়। তাহলে 52,000 কোটি টাকার একটা বড় প্রেশার চলে যাবে কনজিউমারের উপর। যে 2,000 কোটি টাকার যে উদাহরণ একটু আগে আমরা বললাম, এইটি কি দেখুন, এটি হচ্ছে ডিলার যখন একটা খুচরা ব্যবসায়ীকে পণ্য সাপ্লাই করবে, 1,000-এ যদি 2 টাকা হয় তাহলে 10,000 টাকায়, 1,000-এ 2 টাকা, তো 10,000 টাকায় 20 টাকা। 20 টাকা। সারা বছরে উনি যদি এরকম ধরুন 5,000 টাকা উনি যদি ট্যাক্স দিতে হয় একটা খুচরা দোকানদারকে, সরকারের উদ্দেশ্য হচ্ছে বছর শেষে উনি হিসাব করে সরকারকে টিআইএন উনি নেবেন এবং উনি রিটার্ন দেবেন। রিটার্ন দেওয়ার সময় উনি হিসাব করে যদি উনি দেনা হন, ওনার তো আরও ইনকাম থাকতে পারে, খরচ থাকতে পারে, হিসাব নিকাশ করে উনি যদি পাওনা হন তাহলে উনি এটা সরকারের কাছে ক্লেম করতে পারবেন। এটি হলো সরকারের বা এনবিআর এর ইনকাম ট্যাক্সের এইটি প্ল্যান। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠান কী করবে, যখন উনি ওই যে এডিশনাল 20 টাকা উনি পণ্যের কেনার সময় যে দিবেন, তখন উনি ধরে নেবেন যে আমি পণ্যটা কিনেছি আসলে 5,000 বা 10,000 20 টাকায় দিয়ে অথবা 5,000 20 টাকা দিয়ে, এরকম। এটা হচ্ছে আমাদের দেশের জেনারেল প্র্যাকটিস। সেক্ষেত্রে কী হবে, উনি হয় কোম্পানির উপরে এটা চাপানোর চেষ্টা করবেন অথবা কনজিউমারের উপরে। যদি কোম্পানির উপরে চাপানোর চেষ্টা করেন, কোম্পানি কি তার প্রফিট কম করবে? না। সেক্ষেত্রে কোম্পানি কী করবে, ওই পণ্যটার দামটা বাড়িয়ে দেবে। ঘুরে ফিরে তাহলে কনজিউমারের উপরে আমাদের দেশের বাস্তবতা হলো চলে যায়। অর্থাৎ এনবিআর যেভাবেই করতে চায়, এর একটা প্রেশার আলটিমেটলি ব্যবসায়ী, হয়তো হ্যাঁ ব্যবসায়ীর লাভ কিছুটা সেক্ষেত্রে হয়তো কমতে পারে, ব্যবসায়ী এবং কনজিউমারের দুইজনের উপরে। এই যে ধরেন যে আলটিমেটলি কনজিউমারের উপরেই চাপটা আসবে, কিন্তু আপনার রিপোর্টে আছে যে ব্যবসায়ীরা একটু শঙ্কিত, তো তাহলে তারা শঙ্কিত কেন? আচ্ছা, যেহেতু ব্যবসায়ীরা শঙ্কিত এই কারণে, একটা হলো ধরুন এই যে যখনই এই করের চাপটা আসবে, এডিশনাল ট্যাক্স নেবে, মানে 52,000 কোটি টাকা সরকার এডিশনাল আদায় করবে, মানে এইটা এই ব্যবসায়ীদের কাছ থেকেই কোনো না কোনোভাবে আদায় করবে। হয় কারো যদি ফাঁকি থাকে ফাঁকি ধরবে, তা কারো যদি সোজা কথা হচ্ছে কমপ্লায়েন্স আনবে। এবং আগে জেনে এনবিআর বক্তব্য হচ্ছে যে যার 100 টাকা সোর্স ট্যাক্স আসার কথা, উনি হয়তো 10 টাকা দিচ্ছেন বা 20 টাকা দিচ্ছেন, বাকিটা উনি হয়তো দিচ্ছেন না। কারণ ব্যবসায়ীদের কথা হচ্ছে এই টাকাটা আদায় করার কথা সরকারের, কারণ উনি তো সোর্স ট্যাক্স মানে কি, এই প্রতিষ্ঠান এই টাকাটা পরিশোধ করার সময় উনি এই টাকাটা কেটে রেখে দেয়। তো ব্যবসায়ীদের কথা হচ্ছে এটা তো সরকারের এর কাজ হলো সরকার ট্যাক্স আদায় করবে, আমাকে দিয়ে সরকার এটা আদায় করছে, আমাকে বাধ্য করছে এই ট্যাক্সটা আমি নিতে। এখন আমার যদি কোথাও ভুল হয়, তখন যে জিনিসটা হবে, ব্যবসা প্রতিষ্ঠান তো প্রচুর, কেউ সত্যি সত্যি ফাঁকি দিচ্ছে, আবার কারো ভুল হচ্ছে। বাংলাদেশের মানে যে সিস্টেম, অনেকে তো ধরেন যে আপনার মেইনটেইনও করে না, অনেকে হোলসেলার আছে তারা কাগজে কলমে এগুলো ইনফর্মালি রাখে। এখন যেটা হবে যে মাঠ পর্যায়ে যখন কর্মকর্তাদেরকে, আপনি জানেন রিসেন্ট কিন্তু এনবিআর একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে যারা সোর্স ট্যাক্স আদায় করার কথা তারা সঠিকভাবে আদায় করছে কিনা সেটা মনিটরিংটা ব্যাপক জোরদার করবে। সেই মনিটরিংয়ের জন্য তাদের একটা ইনকাম ট্যাক্সের একটা ধারা আছে 147, ওই 147 ধারা অনুযায়ী কোম্পানির যে কোনো তথ্য, কম্পিউটার ফাইল, এভরিথিং এ তাদের অ্যাক্সেস থাকবে, অ্যাক্সেস আছে, সেগুলো তারা জব্দ করতে পারবে, নিয়ে আসবে। এবং তারা যদি এই কারণে কি ব্যবসায়ীরা আতঙ্কিত, হ্যাঁ, তারা যদি বাধার মুখে পড়ে অথবা অসহযোগিতা, শব্দটা এরকম আছে, অসহযোগিতাও যদি হয়, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে আপ টু 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। এটা কিন্তু অনেক মারাত্মক বড় একটা বিষয়। তো এতদিন হয়তো এগুলোর ওইভাবে
কার্যক্রম বা কার্যকর তেমন ছিল না, কিন্তু নতুন করে এটা স্মরণ করিয়ে দিয়েছে যে এটা এখন এর ফলে ব্যবসায়ীদের মধ্যে আসলে ওই যে আপনি যেটা বললেন, এ কারণে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে বা উদ্বেগ তৈরি হয়েছে যে এইভাবে যদি ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিতে শুরু করে, তার কম্পিউটার তার সব নিয়ে আসে, তাহলে এটি স্বাভাবিক যে এখন ব্যবসায়ের পরিবেশ সেটি বাধাগ্রস্ত হতে পারে। আরেকটি বিষয় হতে পারে, ব্যবসায়ীদের একটা অভিযোগ আছে, সেটি হলো যে এই করতে তো অফিসারদেরকে দিয়ে তো করতে হবে এটি। এখন মাঠ পর্যায়ে এনবিআর হয়তো রাজস্ব বোর্ডে যারা এই সিদ্ধান্তটা নিচ্ছেন তারা খুব ভালো চিন্তা থেকে এটা নিচ্ছেন, তাদের মনে করছেন যে হ্যাঁ এটা আইন অনুযায়ী এটা করতে পারেন, অফিসার সেটা করবেন। কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেছে এখানে হয়রানি এবং ঘুষের একটা সুযোগ তৈরি হয়ে যেতে পারে, দুর্নীতিটা বাড়তে পারে, এটা ব্যবসায়ীদের অভিযোগ। আমরা যতদূর শুনেছি ইতিমধ্যে কয়েকটা প্রতিষ্ঠান এনবিআর কাছে আপত্তি জানিয়েছে। সমস্ত বড় বড় চেম্বার, এবং একটা প্রতিষ্ঠান আমরা যতদূর খবর পেয়েছি যে তারা ইতিমধ্যে উচ্চ আদালতে এনবিআর এর এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে রিট করেছে। তাদের বক্তব্য হচ্ছে আমরা আদায় করেছি, এনবিআর পরীক্ষা করে সেটি আমাদেরকে এটা থেকে দায় মুক্তি দিয়েছে বা এনবিআর হিসাব করে নিয়েছে। এখন আবার এসে আমার ওই কাগজপত্র দেখবে, আবার আমাকে হয়রানি করবে, এইটা করতে পারে কিনা এনবিআর, এরকম একটা চ্যালেঞ্জ করে তারা আমরা রিট করেছি বলে আমরা শুনেছি। তার অর্থ হচ্ছে এইটি নিয়ে আসলে এখন মাঠ পর্যায়ে এক ধরনের অস্থিরতাও আছে। এখন বিষয় হচ্ছে এনবিআর কেন এটা করতে যাচ্ছে, এনবিআর কর্মকর্তাদের একটা বক্তব্য আছে, ওনাদের বক্তব্য হলো এটা তো আইনে আছে, আমরা এতদিন বাস্তবায়নে যাইনি, এখন আমরা বাস্তবায়নে যাব। যারা সেটা এইভাবে ঘোষণা দিয়ে যাওয়ার কি দরকার, আইনে তো আছে, তারা তো যেতে পারে এনি টাইম, তারা তথ্য ফাইল সব ধরনের ইনফরমেশন তারা সিক করতে পারে, কিন্তু এইভাবে ফলো করে নোটিশ দিয়ে অফিস অর্ডার দিয়ে নিউজ হলো, তো এটাও তো এক ধরনের আসলে একটু ভয় ক্রিয়েট করেছে। আমি সেই প্রসঙ্গে আসছি। তো অফিসারের বক্তব্য হচ্ছে যারা ফাঁকি দিবে না তাদের এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যাদের অনিয়ম আছে, ফাঁকি আছে, আমরা আমাদের এইটা যদি আমরা এই ধরনের অনিয়ম পাই, সেক্ষেত্রে তার যদি ট্যাক্স ফাঁকি থাকে বা কমপ্লায়েন্সের ঘাটতি থাকে আমরা সেটা দেখব। কিন্তু এক্সপার্ট যারা আছেন, ইভেন এনবিআরে যারা চাকরি করে গেছেন আগে, ওনাদের বক্তব্য হচ্ছে যে এটা যেহেতু আইনেই আছে, আপনি যেটা বললেন আইনেই আছে, এটা আপনি যে করতে পারেন, আপনার তো ফলো করে এটা ভীতি তৈরি করার আসলে দরকার নেই। আপনি যাবেন যেখানে আপনার প্রয়োজন হয়, আপনি চলে যাবেন, আপনি তো আইনের বিরুদ্ধে করছেন না, আইনেই এটা আছে। ফলে এই ভীতি যাতে তৈরি না হয় ব্যবসা বাণিজ্যের মধ্যে, কারণ বাংলাদেশের ইকোনমি এখন এমনিতেই আসলে এক ধরনের গতিমন্থর, নানানভাবে ব্যবসায়ীরা আসলে নানান চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। অতীতেও এই চ্যালেঞ্জগুলো ছিল, কিন্তু নতুন করে চ্যালেঞ্জগুলো অনেক বেড়েছে। ধরেন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের গ্যাস পাচ্ছে না, জ্বালানির সংকট, বিদ্যুতের সংকট, পণ্য তার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, হাই ইনফ্লেশন। আপনার এই যে এত টাকা 52,000 কোটি টাকা অতিরিক্ত নেবে, আপনি ধরেন যে সেটা ব্যবসায়ীরা পাস অন করবে ক্রেতা জনসাধারণের উপরে, ঠিক আছে, কিন্তু আপনি ধরেন যে এই অলরেডি তো মূল্যস্ফীতি 4 বছর ধরে অলমোস্ট ডাবল ডিজিট, তারপরে আবার ধরেন যে এটা সে যখন পাস অন করবে, মানে কি প্রোডাক্ট বা সার্ভিসের দাম বেড়ে যাবে, তার কিন্তু ডিমান্ড মানুষের অনেক কমে যাবে, তার প্রোডাকশন কমে যাবে, তার বিক্রি কম হবে, একটা চেইন ইম্প্যাক্ট হতে পারে। এটা একটা চেইন। আপনি 52,000 কোটি টাকা এডিশনাল নেওয়া, এটা একটা বিষয়। ওভারঅল এনবিআর গত বছর আদায় হয়েছে 4,15,000 কোটি টাকা। এনবিআর বলছে 15,000 কোটি টাকা আসলে হয়নি, কিছু কম। এবছর 6,04,000 কোটি টাকা, প্রায় 2 লাখ কোটি টাকায় 50%। 50% মতো গ্রোথ বাংলাদেশে কখনোই হয়নি। কিন্তু শুরু থেকে সরকারের টার্গেট হচ্ছে না, এই টার্গেট আদায় করতে হবে। আইএমএফ এর চাপ, কিন্তু সেটা যে আপনি যেটা বলছিলেন যে অর্থনীতি যেভাবে চলছে, এই প্রেক্ষাপটে কি আসলে এটা কতটা যুক্তিসঙ্গত? সেটাই আমি বলছি যে 50% রেভিনিউ গ্রোথ করতে হলে আলটিমেটলি হয় ভ্যাটের চাপ দিতে হবে, না হলে কাস্টমসের যে চাপ সেটাও কনজিউমারের উপরে, ভ্যাটেরটা তো সরাসরি কনজিউমারের উপরে, ট্যাক্সের 80% চাপ সরাসরি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কনজিউমারের কাছে চলে যাচ্ছে। তাহলে ঘুরে ফিরে এই চাপটা মানুষের উপরে, কনজিউমারের উপরে যাবে বা সাধারণ করদাতা, সাধারণ মানুষের উপরে যাবে। আলটিমেটলি মানুষের ক্রয় ক্ষমতা এমনিতেই যেটি কম আছে সেটি আরও কমে যেতে পারে। ওই যে আপনি যেটা বললেন যে ইকোনমি একটার সঙ্গে তো আরেকটা সম্পৃক্ত, ফলে বেশি রাজস্ব যদি জোর করে আদায় করতে যায়, এতে ব্যবসা এবং ভোগ এসব কিছুর মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট
তৈরি হতে পারে। ফলে এই জায়গাগুলোতে আসলে সরকারকে খুব দেখতে হবে যে ব্যবসা যাতে বাড়ে, ব্যবসা বাড়ুক, ব্যবসা বাড়লে রাজস্ব আসবে। অটোমেটিক ট্যাক্স কিন্তু পড়বে। ব্যবসা এবং ইকোনমি খারাপ অবস্থায় জোর করে বাড়তি রাজস্ব আদায় করতে গেলে এই চাপটা ইকোনমির উপরেই ঘুরে ফিরে আসলে আসবে। আমার তো মনে হয় সব থেকে বেশি আপনার যেটা ফাঁকি হয় ভ্যাটের ক্ষেত্রে, ভ্যাটের ক্ষেত্রে ফাঁকি এবং আছে, হ্যাঁ। যেটা হচ্ছে যে আপনি বাল্ক অ্যামাউন্ট 100, 200, 500, 1000 কোটি ভ্যাটের টাকা ক্ষেত্রে এরকম ফাঁকি আছে, হ্যাঁ। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এটা সত্য, বাংলাদেশে অনেক মানুষ ট্যাক্সেবল ইনকাম আছে, আওতার মধ্যে আসেইনি। আপনি ঢাকা বা ঢাকার বাইরে অনেক বাড়ির মালিক আছে, অথবা ঢাকার বাইরে অনেকের, সেটা তো এনবিআর এর ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। তো এনবিআর সেই অংশটাকে যারা করের আওতার মধ্যে নেই তাদেরকে আনা দরকার। কিন্তু যারা দিচ্ছে এইভাবে করে সহজ উপায়ে আদায় করতে গেলে যারা দিচ্ছে তাদের উপরে প্রেশার পড়বে, এবং সাধারণ মানুষের উপরে আসলে যারা এখন তো একটা বড় অংশই খুব বড়, ধরুন আপনি যেটা বললেন ইনফ্লেশন, বড় ইনফ্লেশন লম্বা সময় ধরে, এই ইনফ্লেশনের মধ্যে আবার নতুন করে একটা বাড়তি চাপ, পণ্যমূল্য বেড়ে যেতে পারে। ফলে এগুলো আসলে সরকারকে দীর্ঘমেয়াদী এগুলোর ইম্প্যাক্ট কী সেগুলো বিবেচনা করে কেয়ারফুলি আসলে যাওয়া উচিত। ইয়েস, কেয়ারফুলি যাওয়া উচিত। এবং আসলে এইসব উদ্যোগের কারণে তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে ইনফ্লেশন কমবে না। ইনফ্লেশন যেটা সরকারের একটা সবথেকে বড় চ্যালেঞ্জ আসলে এখন, যে মানুষের এত কষ্ট হচ্ছে, তাদের আসলে 3 বেলা ঠিকভাবে কিন্তু ঠিকভাবে খাওয়া দাওয়া গতকালকের কথাই দেখেন না, এই মানুষ, সাধারণ মানুষ যে কী অবস্থায় আছে, আপনার এই টিসিবির লাইনে গিয়ে সেখানে এই দেয়াল ধসে মানুষ মারা যাওয়া, এইটা কিন্তু এই বাস্তবতাকে ঢাকায় এই বাস্তবতাকে তো অস্বীকার করার সুযোগ নেই, কোনো সুযোগ নাই। রাইট, যেখানে শাকসবজি আসলে 80-100 টাকার নিচে শাকসবজি নাই। সো রিয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।